আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং ঠিকঠাক মতো লেখাপড়া করছো। এই করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা তোমরা শ্রেণীকক্ষে এসে পাঠ গ্রহণ করতে পারছো না। এই কারণে একে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি নাহিদ আক্তার, সহকারী শিক্ষক, একে স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অষ্টম, বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা আমাদের অধ্যায়ের নাম। অষ্টম অধ্যায়ের এই অধ্যায়টি আমাদের আছে বাংলাদেশের জলবায়ু। তাহলে শিক্ষার্থীরা, বাংলাদেশের জলবায়ু, তাহলে জলবায়ু কি এই সম্পর্কে আমাদের একটু আগে জানা দরকার। জলবায়ু সম্পর্কে জানতে হলে শিক্ষার্থীরা আগে আমাদের জানতে হবে আবহাওয়া কী। কারণ জলবায়ু জানার আগে আবহাওয়া সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার, কারণ আবহাওয়া থেকেই জলবায়ুর সৃষ্টি। আবহাওয়া বলতে কি বোঝায়, তাহলে আমরা আগে সেটা জেনে নিই। আবহাওয়া হচ্ছে এই যে প্রতিদিন যে বায়ুমণ্ডলে প্রতিদিন আমাদের বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, বাড়িপাত এগুলো যে হয় প্রতিদিন যে অবস্থা হয়, সেটাই হচ্ছে প্রতিদিনের যে আমরা আবহাওয়া। যেমন আজকে সকালে খুব সূর্য খুব প্রখরভাবে রোদ দিচ্ছে এবং তাপমাত্রা অনেক ঝলমলে আবহাওয়া। আমরা এখানে আসার সময় দেখলাম যে অনেক গরম। তাহলে আজকের আবহাওয়াটা এরকমই দেখা গেছে। আজকে আমরা এখানে আছি, আজকে তোমার বন্ধু রাজশাহীতে আছে, রাজশাহীর আবহাওয়া আরেক রকম। তো আবহাওয়া প্রতিদিন এক এক দিনের আবহাওয়া এক এক রকম, কিন্তু জলবায়ুর ক্ষেত্রে সেটা আমরা বলতে পারবো না। জলবায়ু কি বললে আমরা বলতে হবে যে একদিনের হিসাবে জলবায়ু আমরা বুঝতে পারবো না। আবহাওয়ার 30 থেকে 40 বছরের যে গড় ফলাফল, সেটাকে আমরা বলবো জলবায়ু। তাহলে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, জলবায়ু কিন্তু পরিবর্তন সহজে হয় না। যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। জলবায়ু পরিবর্তনটা আমাদের জন্য এটা ভালো একটা দিক না। শিক্ষার্থীরা, এই যে আজকে আমাদের অধ্যায়ে আছে যে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ, তাহলে দুর্যোগ কথাটা আছে সাথে। তো দুর্যোগটা কি? দুর্যোগ বলতে আমরা কি বুঝি সাধারণত? তোমাদের কিন্তু পরীক্ষার সময় জ্ঞানমূলক আসতে পারে, অথবা তোমাদের অনুধাবনে আসতে পারে যে দুর্যোগ কি বা দুর্যোগ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আসতে পারে। তো দুর্যোগ হচ্ছে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক হয়ে যায়, অসহনীয় হয়ে পড়ে এবং তখন পরিবেশের ক্ষতি হয়, প্রাণী এবং সম্পদের ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এটাই হচ্ছে দুর্যোগ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায় থেকে কি শিখতে পারবো সেটা আগে জেনে নেই। অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো জানি যে এই অধ্যায় শেষে আমরা জানবো বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, তারপরে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, দুর্যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবো, দুর্যোগের ধরন উল্লেখ করতে পারবো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যথা তোমার ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড, দাবানল এই সম্পর্কে আমরা জানতে পারবো এবং বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় এই কারণগুলো আমরা বর্ণনা করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আসো, আগে প্রথম আমরা বৈশ্বিক উষ্ণায়ন এই সম্পর্কে ধারণা নেই। বৈশ্বিক উষ্ণায়নটা কি? পৃথিবী যে উষ্ণ হচ্ছে, উষ্ণ মানে গরম হচ্ছে, অত্যাধিক তাপ বেড়ে যাচ্ছে পৃথিবী, এটাই বৈশ্বিক উষ্ণায়ন বোঝায়। সাধারণভাবে আমাদের যে পৃথিবীর স্তর আছে, সূর্যের রশ্মি আসবে, সূর্যের রশ্মিটা আসলে সাময়িকভাবে পৃথিবী উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই উত্তাপ যদি বিভিন্ন কারণে যদি বেড়ে যায় তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং জলবায়ুরও পরিবর্তন হয়। তো বৈশ্বিক উষ্ণায়ন বললে আমরা বুঝি যে আমরা তো বিজ্ঞানের যুগে আরাম আয়েশ করে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করছি। কি ব্যবহার করি আরাম আয়েশে থাকার জন্য? সেই জিনিস, রেফ্রিজারেটর ব্যবহার করি, এসি ব্যবহার করি। এগুলো ব্যবহারের ফলে সেই জিনিস থেকে বিভিন্ন রকমের পদার্থর কারণে আমাদের পরিবেশটা কি হচ্ছে, উত্তপ্ত হয়ে যাচ্ছে। এখন দেখা গেছে জনসংখ্যার হঠাৎ বিস্ফোরণ, জনসংখ্যা বেড়ে গেল, তারপরে ইঞ্জিন চালিত যানবাহন, বৃক্ষ নিধন মানে গাছ কেটে ফেলা হচ্ছে। তো এই সমস্ত শিল্প কারখানা, বজ্র, এই সমস্ত কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। তো গ্রিন হাউস হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, এটা একটা আমরা জটিল একটা সমস্যা। এই গ্রিন হাউসকে আমরা তাপ বৃদ্ধিকারক গ্যাস হিসেবে বলতে পারি।
গ্রিন হাউস গ্যাস এখানে আমরা বলতে পারি যে এটা কাচের তৈরি একটা ঘর, যেমন বলতে পারি যে সবুজ ঘর। এটা সাধারণত মেরু অঞ্চল দেখবা যেখানে অনেক বরফ জমে, সেখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, গাছপালা জন্মায় না, সবুজ শাকসবজি তারা উৎপাদন করতে পারে না। সেখানে তারা কি করে, কাচের তৈরি ঘর তৈরি করে, দেখো ছবিতে দেখতে পাচ্ছ একটি কাচের তৈরি ঘর, এটার ভিতরে সবুজ গাছপালা এবং শাকসবজি তারা লাগিয়েছে এবং ভালো মতো হচ্ছে। কারণ কি, সূর্যরশ্মি এই যে আসছে কাচের ভিতরে, সেখান থেকে তাপটা বের হয়ে যেতে পারছে না। তো শীতকালে ঠান্ডা বরফ পড়া দেশের জন্য এই তাপমাত্রাটা দরকার, স্বাভাবিক তাপমাত্রায় গাছপালা হচ্ছে। তাহলে এখানে আবার দেখো যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে নানা রকমের গ্যাস মিশ্রিত থাকে। একটা বায়ুমণ্ডলের চারিদিকে দেখো, পৃথিবীর চারিদিকে একটা বায়ুমণ্ডলের চারিদিকে একটা চাদরের মতো আবরণ সৃষ্টি করে আছে এই গ্রিন হাউস গ্যাস। এই সূর্যরশ্মি যখন এখানে পৃথিবীতে আসে, খেয়াল করো, সূর্যরশ্মি পৃথিবীতে আসছে, আসার পরে সাধারণত ভূপৃষ্ঠ দিনের বেলা খুব গরম হবে, আবার রাতের বেলা কি হবে, মহাশূন্যে প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার কথা, কিন্তু এই নানান রকম গ্যাসের থাকার কারণে এটা প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারছে না, ফলে পৃথিবী অনেক উত্তপ্ত হয়ে যাচ্ছে। এই যে উত্তপ্ত হয়ে যাওয়া, এটাই বৈশ্বিক উষ্ণায়ন বোঝায়। এখানে এই উষ্ণায়নের ফলে কি হয়, জলবায়ুর পরিবর্তন হয়, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। তা দিনে দিনে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তা আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, এখন আগামী দিনে পৃথিবীর অবস্থা কি হবে, আমরা সামনে ভয়ঙ্কর বিপদের আভাস পাচ্ছি। দেখা যায় যে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা মহাদেশে তোমার দেখা যায় বরফ গলতে শুরু করেছে। বরফটা এত দ্রুত গলছে, ধারণা করা হচ্ছে 2100 সালের পরে এই বরফ গলা শুরু হবে এবং পানির উচ্চতা 38 সেন্টিমিটার থেকে 1.25 ফুট বেড়ে যেতে পারে। শুধুমাত্র গ্রিনল্যান্ডে যে বরফ গলে, সেই বরফ গলা থেকে পানির উচ্চতা বাড়বে হচ্ছে 8 থেকে 27 সেন্টিমিটার। আর আন্টার্কটিকার যে বরফ গলতে শুরু করেছে, সেখান থেকে জলস্তর বেড়ে যাবে 3 থেকে 28 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে, এটা ধারণা করা হচ্ছে। তো এই সমুদ্রের পানি বেড়ে যাওয়াটা আমাদের জন্য একটা বিপদের সামনে একটা ভয়ঙ্কর বিপদের আভাস দেখা যাচ্ছে। সমুদ্রের পানি সাধারণত যদি বেড়ে যায়, তখন আমাদের কি হবে, উপকূলবর্তী এলাকায় ঢুকে পড়বে, তখন আমাদের নানা রকম সমস্যা আমরা সম্মুখীন হব। এখন আমরা জানি বায়ুমণ্ডলে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, আরেকটা হচ্ছে অক্সিজেন। এই গ্যাস আছে, এছাড়া বায়ুমণ্ডলে আছে কার্বন ডাইঅক্সাইড, সামান্য মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, এগুলো আছে, এগুলো গৌণ গ্যাস। তাছাড়া মানুষের সৃষ্টি গ্যাস আছে যে সিএফসি, যাকে আমরা বলি, আর হচ্ছে এইচসিএফসি, দুইটা গ্যাস। এই সিএফসিতে বোঝায় কি, এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের আসে, সিএফসি এর পূর্ণরূপটা লেখো, তখন আসতে পারে সিএফসি, সিতে ক্লোরো, এফতে ফ্লোরো, আর কি হয় সিতে কার্বন, তাহলে ক্লোরো ফ্লোরো কার্বন। আবার তোমার আসতে পারে এইচসিএফসি, এটাতে কি বোঝায়, হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন। তো এই ধরনের গ্যাস বেড়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলে এই ধরনের গ্যাস বেড়ে যাচ্ছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এবং এই গ্যাসগুলা কি হয়, গরম হয়ে যায়, আবহাওয়া গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। এছাড়া আমরা বৈশ্বিক উষ্ণায়ন যে ঘটে, এর পিছনে আরও কিছু কারণ আছে, সেই কারণগুলি আমরা জেনে নিই। যেমন ব্যবহৃত দ্রব্য, আমরা দৈনন্দিন জীবনে আরামায় সুখ শান্তিতে থাকার জন্য কি ব্যবহার করছি, দৈনন্দিন জীবনে আমরা রেফ্রিজারেটর ব্যবহার করছি, তারপরে তোমার এসি ব্যবহার করছি, অ্যারোসল, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করার কারণে গ্রিন হাউস সিএফসি গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটাচ্ছে। আবার দেখো বায়ুমণ্ডলের স্তর, আমাদের বায়ুমণ্ডলে 3টা স্তর আছে। প্রথম স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, তারপর হচ্ছে স্ট্রাটোমণ্ডল, তারপরটা হচ্ছে ওজোন মণ্ডল। তো এই মণ্ডলগুলো ভেদ করে যখন ওজোন মণ্ডল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্তর, কারণ ওজোন স্তরটা আমাদের কি করে, সূর্যের যে বেগুনি রশ্মি, সেই রশ্মিটা থেকে আমাদের ক্ষতিকারক যে বেগুনি রশ্মি, সেটা থেকে আমাদের রক্ষা করে। কিন্তু দেখা যাচ্ছে যে অতিরিক্ত উত্তাপের কারণে ওজোন স্তর তোমার ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই ওজোন স্তর ভেদ করে 5 ভাগ তাপমাত্রা তোমার ওজোন স্তরের যে ক্ষতিকর দিক, 5 ভাগ দিক আমার পৃথিবীতে চলে আসছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় এবং এই কারণে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আরেকটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এখন জীবাশ্ম জ্বালানি দেখা যায় যে আমাদের দেশে জীবাশ্ম জ্বালানি উন্নত দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হচ্ছে। তারপরে দেখা যায় সেখানে পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে। ইট ভাটা থেকে যে তোমার ইটের ভাটা, ইট পোড়ানো হয়, সেখান থেকে কি হয়, এই যে দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে ইট পোড়াচ্ছে, সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। এগুলো পরিবেশের সাথে মিশে কি হয়, এখানে গ্রিন হাউস গ্যাস এখানে সৃষ্টি হয় এবং এখান থেকে কি হয়, বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। এটা
বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটা সামান্য একটা কারণ বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে, কিন্তু এছাড়া আছে শিল্প কারখানার যে কালো ধোঁয়া বের হয়, এখান থেকে প্রচুর পরিমাণে পারদ, সীসা, আর্সেনিক এগুলা বের হয়ে আমাদের পরিবেশকে কী করছে, উত্তপ্ত করে, এবং এটাও বৈশ্বিক উষ্ণায়নের একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তোমার মহাসমুদ্র। মহাসমুদ্র দেখো, আমাদের পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে মহাসমুদ্রকে। মহাসমুদ্র কি করে, যে উত্তাপ বেড়ে যায় সেটা নিয়ন্ত্রণ করার কথা মহাসমুদ্রের, কিন্তু মহাসমুদ্রে তোমার তেজস্ক্রিয় পদার্থ নিক্ষেপের ফলে মহাসমুদ্র কি করতে পারছে না, উত্তাপটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাছাড়া আমাদের দেশে অনেক ছোট বড় মিলিয়ে অনেক নদ নদী ছিল, কিন্তু এখন নদ নদীর সংখ্যা কমে যাওয়ায়, ভরাট হয়ে যাওয়ায় এবং নদীগুলোতে বজ্র ফেলে সেখানে ব্যবহার করছে, এবং সেই কারণে নদীগুলোও কি তাপ নিয়ন্ত্রণ করতে পারছে না। আরেকটা কারণ হচ্ছে বন উজাড়। এটা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে বিরাট একটা কারণ। কারণ আমরা জানি যে গাছ কি করে, অক্সিজেন, আমাদের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন গাছ আমাদের দেয়, আর কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকারক গাছ নিয়ে নেয়। এখন যদি আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলি, তাহলে কি আমরা অক্সিজেন পাবো না, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা বেড়ে যাবে। এই কারণে আমাদের কি বৈশ্বিক উষ্ণায়ন হতে পারে। তারপরে আরেকটা কারণ দেখো, নগরায়ন। নগরায়ন হচ্ছে যে মানুষ গ্রাম থেকে কাজের সন্ধানে কোথায় আসে, শহরে আসে। শহরে আসলে তখন জনসংখ্যা বেড়ে যায় এবং তখন কাজের খুঁজে মানুষকে সেখানে থাকতে হয়। আবার যানবাহনও চলাচল করে বেশি, এবং সেখানে যানবাহনের কালো ধোঁয়া থেকে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকেও বৈশ্বিক উষ্ণায়ন হয়। তারপরে সমুদ্রের পানির উচ্চতা, এই যে অতিরিক্ত উত্তাপ হয়ে গরম হয়ে যাচ্ছে, সমুদ্রের পানি কি হবে, উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী এলাকায় ঢুকে পড়বে। আর সমুদ্রের পানি আমরা জানি লবণাক্ত, যদি উপকূলবর্তী এলাকায় ঢুকে পড়ে সেখানে দেখা যাবে গাছপালা ক্ষতি হবে, স্বাদুপানির মাছ মারা যাবে, কৃষিকাজে ক্ষতি হবে। আবার দেখা যাচ্ছে যে সমুদ্রের যে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে আবার দেখা গেছে যে সেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলা হচ্ছে। আবার নিম্নচাপের ফলে সেখানে সাইক্লোন হচ্ছে। তোমরা আইলা সিডরের নাম শুনেছ। এই ধরনের সাইক্লোনের ক্ষতিকারক দিক অনেক, মানুষের কি হয়, প্রাণহানি ঘটে, সম্পদ নষ্ট হয়। আবার দেখা যাচ্ছে যে এই ধরনের করার ফলে আমাদের উত্তরাঞ্চল মরুকরণ হয়ে যাচ্ছে, উত্তরাঞ্চলটা মরুকরণের দিকে চলে যাচ্ছে। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের এই প্রভাবগুলি পড়তেছে, যে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে। এখন আসি আমরা যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ এবং প্রভাব আমরা এখন জানলাম। এরপরে আমরা আসবো দুর্যোগের ধারণা। দুর্যোগের ধারণা কি? আমরা তো জানলাম যে দুর্যোগটা কি, যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য সম্পদের ক্ষতি হয়, প্রাণহানি ঘটে, এগুলো আমরা দুর্যোগ বলি। দুর্যোগ দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আরেকটা হচ্ছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি আছে, বন্যা, তারপরে তোমার খরা, জলোচ্ছ্বাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটা স্বাভাবিক, এটা হবে, এটা আমাদের ফিরিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু যদি আমরা একটু নিয়ম মতো স্বাভাবিক জীবনযাপন করি, তাহলে আমরা দেখব যে এটা থেকে কি ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও আমরা কি করব, রক্ষা করতে পারবো। আর মনুষ্যসৃষ্ট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধ বিগ্রহ, অগ্নিকাণ্ড, এগুলো হচ্ছে মনুষ্যসৃষ্ট দুর্যোগ। এগুলো যদি আমরা নিজেরা একটু সচেতন হই, তাহলে এখান থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে এই অধ্যায়ে, যে দুর্যোগের ধরন আমরা জানলাম। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড, এই সম্পর্কে এখন আমরা একটু জেনে নিই। প্রথমে আসি ভূমিকম্প। ভূমিকম্পটা কি? আসলে ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠের যে কম্পন, সেটা কাঁপুনি বা ঝাঁকুনি, সেটাকে আমরা সাধারণত বলবো কি, ভূমিকম্প। আমাদের যে আমরা যে আছি ভূপৃষ্ঠে, এর নিচে অভ্যন্তরে কি আছে, অসংখ্য প্লেট স্তরে স্তরে সাজানো আছে। এই প্লেটগুলি আমাদের পৃথিবীতে আবর্তন করছে অনবরত। প্লেটগুলি তখন কি করে, একটা থেকে আরেকটা সরে যায় বা একটা থেকে আরেকটা খসে পড়ে, তখন দেখা যায় যে কাঁপুনির সৃষ্টি হয় এবং সেখান থেকে ভূমিকম্প হয়। আবার দেখা যায় যে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে পাহাড় থেকে, তখনও ভূমিকম্প হয়। তো ভূমিকম্পের আর ক্ষয়ক্ষতিটা, ভয়াবহতাটা অনেক, কারণ এটা আমরা আগে কোনো সতর্ক সংকেত আমরা পাই না ভূমিকম্প হওয়ার আগে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সতর্ক থাকে যে বন্যা হবে, তারপর জলোচ্ছ্বাস হবে, অনেকে তখন সেখানে নিরাপদ স্থানে চলে যায়। কিন্তু ভূমিকম্পের কোনো আগে থেকে আমরা জানতে পারি না যে ভূমিকম্পটা কখন হবে। এটা হঠাৎ করে হয় এবং ধ্বংস, এটা অনেক ভয়াবহতা অনেক বেশি। তাহলে ভূমিকম্প যে হয় সেটা মাপার জন্য আমাদের ভূমিকম্পের যে মাপার জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্প কি করা হয়, পরিমাপ করা হয়। এবং এই যে তোমার পরীক্ষার সময় কিন্তু আসে, ভূমিকম্প পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, যন্ত্রটির নাম কি, তখন তোমরা লিখে দিবে যে সিসমোগ্রাফ। এছাড়া ভূমিকম্পের যে পরিমাপ, এককের পরিমাপ বা মাত্রা, কত মাত্রা ভূমিকম্প হলো, এর জন্য একটা স্কেল আছে, এটাকে বলে রিক্টার স্কেল। যেমন তোমরা ভূমিকম্প হলে দেখবা যে কত মাত্রার হলো,
4.5 6 মাত্রা এটা বলা হয় রিক্টার স্কেল। তাহলে ভূমিকম্পটা সম্পর্কে আমরা জানলাম, ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম। এখন আসি আমরা ভূমিকম্পের পরে আসি সুনামি। তো ভূমিকম্প এবং সুনামি দুইটার ভিতরে কিন্তু ধরন এবং কারণ মিল আছে। কিসের জন্য মিল আছে বলবো, যে সুনামি এবং ভূমিকম্পর এটার যেমন ভূপৃষ্ঠের তোমার তলদেশে কম্পন এবং সমুদ্রের তলদেশেও কিন্তু এরকম যদি ভূমিকম্প হয় কিংবা আগ্নেয়গিরির অগ্নিপাত হয়, সেক্ষেত্রে সেখান থেকে কি হয়, কম্পনের ফলে সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে স্রোতের আকারে তোমার আসে। তাহলে এখানে দেখো, ছবিতে দেখো, এই যে একটা স্রোত তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড গতিতে উপরে চলে আসছে। এটার তোমার হইতে পারে তোমার এইটার স্রোতের তোমার গতিবেগ হতে পারে 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত এটার গতিবেগ হতে পারে। এবং এই যে স্রোতটা দেখছো, এটা যদি আসে উপকূলে, তাহলে কতটা ক্ষয়ক্ষতি হবে চিন্তা করো। উপকূলে আসলে, আঘাত করলে এটা তোমার করে ফেলে, ঘর বাড়ি, রাস্তাঘাট, রেল লাইন সব কিছু তোমার ধ্বংস করে ফেলে এই স্রোতটা, সুনামি স্রোতটা। সুনামি শব্দের অর্থ আমরা কি বলবো, সমুদ্র তীরের ঢেউ। এটা একটা জাপানি শব্দ। সুনামি হচ্ছে সাধারণত জাপানে বেশি হয়। জাপানের উত্তর পূর্ব অঞ্চলে 2011 সালে একটা সুনামি হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে জাপানের উত্তর পূর্ব অঞ্চল, সেখানে 8.9 মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি সংঘটিত হয়েছিল। তাহলে সেটার ভয়াবহতা অনেক, এবং সেখানে অনেক রেলযাত্রী নিখোঁজ হয়েছিল, তারপরে তোমার অনেক জাহাজ সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল। তাহলে ভয়াবহতাটা দেখো কত। এরপরে আমরা আসি ভূমিধস। ভূমিধস আমরা যারা সমতল ভূমিতে থাকি তাদের সাথে এই কথা শব্দটা বেশি পরিচিত না। ভূমিধস যারা পাহাড়ি অঞ্চলে থাকে, আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল, যে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এই সমস্ত পাহাড়ি এলাকার লোকজন কি করে, তাদের প্রয়োজনে তারা তখন বেলে মাটির যে পাহাড় আছে, বেলে মাটির বুননের পাহাড়, অতিরিক্ত বৃষ্টিপাত হলে দেখা যায় হঠাৎ করে সেই পাহাড় থেকে মাটি খসে পড়ে বা নিচের দিকে চলে আসে। এই যে মাটি খুলে পড়ে গেল, এটাই হচ্ছে ভূমিধস। তাহলে এটা তো প্রাকৃতিকভাবে হচ্ছে, আবার মানুষও কিন্তু এর জন্য দায়ী। কিভাবে? পাহাড়ি এলাকার মানুষজন কি করে, তারা নিজেদের ঘরবাড়ি তৈরি করার জন্য তারা কি করে, এই মাটি কেটে, নিচের মাটি কাটতে কাটতে দেখা যায় উপরের মাটিগুলা একদম হয়ে যায়, সরু হয়ে যায়। তখন উপরের মাটির ভার নিচের ভার দিতে যেয়ে এটা পড়ে যায়, এবং অনেক দেখা যায় প্রভাবশালী লোক এই মাটি কেটে বিক্রিও করে ফেলছে। এরপরে আমরা আসি অগ্নিকাণ্ড ও দাবানল। অগ্নিকাণ্ডটা সাধারণত মানুষ দ্বারাই হয়, যেমন তোমার অসাবধানতা, বিদ্যুৎ ঠিকমতো শর্ট সার্কিট থেকে হতে পারে, আবার মিল ফ্যাক্টরিতে দেখা যায় বিদ্যুৎ ঠিকমতো ব্যবহার না হওয়ার কারণে হইতেছে, আবার বাসাবাড়িতে দেখবা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে, সেখান থেকে অগ্নিকাণ্ড ঘটে, আবার মশার কয়েল থেকেও অগ্নিকাণ্ড হয়ে থাকে। এটার ভয়াবহতা শুধু নিজের বাড়িতে না, আশেপাশের অনেক বাড়িতেও এটা ক্ষতি হতে পারে। আর দাবানলটা হচ্ছে, দাবানল সাধারণত হয় আমাদের দেশে, সাধারণত দাবানল হয় না যেখানে তোমার নিরক্ষীয় বনাঞ্চলগুলো, যেখানে নিরক্ষীয় অঞ্চল, এখানে আমি দেখো খেয়াল করো, এইখানে মাঝখানে এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই জায়গাটায় নিরক্ষীয় অঞ্চলে আমরা সাধারণত জানি যে সূর্যের যে রশ্মিটা এটা খারাপভাবে পড়ে। তো সূর্যরশ্মি যদি খারাপভাবে পড়ে, লম্বভাবে হয়, সেই জায়গাটা কিন্তু অনেক উত্তাপ হয়। এই উত্তাপের কারণে দেখা গেছে বনাঞ্চলের গাছগুলি একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, অথবা পাতাগুলি হঠাৎই তোমার কি হয়, আগুনে পাতাগুলি জ্বলতে থাকে। তাহলে এটা দেখা যাবে যে প্রচণ্ড খরা তাপদেহে এটা জ্বলতে থাকে, প্রচণ্ড দাবানল। বর্তমানে কিন্তু গ্রিসে দাবানল চলছে, গতকাল খবরেও দেখলাম যে এই দাবানলটা হচ্ছে। এখানে দেখা যায় যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ইভিয়া এবং দাবানলের ধোঁয়া ছায়ের কারণে আকাশটা কমলা রং হয়ে গেছে, এত দাবানল হচ্ছে। তো এই দাবানলটা, এই উত্তাপ বা দাবানলটা নিয়ন্ত্রণ করা না গেলে সামনে ভবিষ্যতে কত বড় বিপদ হতে পারে, এটাও তোমার একটা আমাদের দুর্যোগ। এই দুর্যোগগুলো কেন হয়? এই যে দুর্যোগগুলো হচ্ছে, তোমার ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, ভূমিধস, অগ্নিকাণ্ড, এগুলো হচ্ছে, এগুলা কারণটা কি? আমাদের কিছু কারণ আছে। আমাদের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানে উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বঙ্গোপসাগর। দেখা গেছে যে ঝড়, জলোচ্ছ্বাস এগুলো আমরা কি করতে পারি না। সামনে যদি পাহাড় পর্বত থাকতো তাহলে সেগুলো প্রতিবন্ধকতা পেত, কিন্তু এটা হচ্ছে না। আবার ভূমির ধরন, ভূমির গঠন আমাদের দেখা যায় যে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের প্লেটের কাছাকাছি এবং ভূমিকম্প প্রবণ প্লেটের কাছাকাছি অবস্থান করার কারণে সেখানে অনেক ভূমিকম্প হয়, এবং ভূমিকম্প এই জন্য ভূমির ধরনের কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। তারপরে জলবায়ু, বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে জলবায়ু বিরাজ করে, এই কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। আর প্রচুর বৃষ্টিপাত হলে আমাদের দেশে কি হবে? বন্যা হবে। তো বন্যাও আমাদের প্রাকৃতিক দুর্যোগ। তারপরে আছে তোমার এখানে হলো গিয়ে তারপরে
বন্যা হয়, ভূমির ধরন, তারপরে জলবায়ু গেল, আবার নদ নদী। আমাদের দেশে অনেক নদ নদী আছে এবং নদ নদীতে প্রচুর পরিমাণে নদ নদী থাকার কারণে এখানে কি হয়, বন্যা হয়, তারপরে নদী ভাঙ্গন হয়, এই জাতীয় দুর্যোগ দেখা যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে, জলবায়ু পরিবর্তন আমাদের পৃথিবীতে যাতে উত্তপ্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং বৃক্ষ নিধন করা যাবে না, তারপরে কালো ধোঁয়া বাতাসে যাতে না মিশতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই দিকগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। তাহলে আমরা আজকে অধ্যায়টা যে পড়লাম, এই অধ্যায়ে যে পড়ে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের ধারণাটা বুঝতে পারলাম, দুর্যোগ কি আছে এবং প্রাকৃতিক দুর্যোগগুলো কি, দুর্যোগগুলো কেন হয়, এই কারণগুলো আমরা জানতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই বইটা বের করে আবার অধ্যায়টা বের করবে, বের করে ভালো মতো পড়বে, তাহলে আরও বুঝতে পারবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।